আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 194তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম হাফেজ আবদুল্লাহ আল নাহিয়ান। ওনার বাড়ি রাজশাহী জেলার রাজশাহী সিটি কর্পোরেশনের শাহ মখদুম থানার নওদাপাড়া আমচত্বর এলাকায়। উনি এই বছর মাদ্রাসা বোর্ড থেকে আলিম পরীক্ষার্থী। আমাদের প্ল্যাটফর্মে পাঠানো এটি ওনার প্রথম ঘটনা। তো চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি উনি ওনার দাদার মুখ থেকে শুনেছেন। ওনার দাদা বা তার বাবা অর্থাৎ ওনার বড় আব্বার কাছ থেকে শুনেছিলেন। সঙ্গত কারণে ওনার দাদার নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন, যদিও বা উনি ঘটনা যখন আমাদেরকে পাঠিয়েছেন সেখানে ওনার দাদার নামটি উল্লেখ করেছেন। তো ওনার দাদার যিনি বাবা তার নাম ছিল আসগর আলী মোল্লা। ঘটনাটি ঘটেছিল বর্তমান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ইউনিয়নের কলাতলি গ্রামে, যেখানে ওনার দাদার বাড়ি অবস্থিত। ঘটনার সময়কাল এখন থেকে বহু বছর আগে। নির্দিষ্টভাবে সালটা বলা সম্ভব নয়, তবে এতটুকু বলা যায় 1940 কি 50-এর দশকের কোনো একটা সময় হয়েছিল। তবে 50-এর দশকের মাঝামাঝি বা শেষ দিকে না, 40-এর দশকের শেষ দিকে বা 50-এর দশকের একদম শুরুর দিকের কোনো একটা সময়। তখন ওনার দাদার মাত্র জন্ম হয়েছিল। গ্রামের বিবরণটা না দিলে নয়, এই কলাতলি গ্রামের আশেপাশে তৎকালীন বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশাল বিল ছিল। এই বিলে শুকনো মৌসুমে কৃষকগণ চাষাবাদ করতেন, তবে বর্ষাকালে পানিতে চারদিকে ভরে যেত এবং জেলেদের মাঝে পড়ে যেত মাছ ধরার হিড়িক। এই কলাতলি গ্রাম থেকে পাশের গ্রামে যেতে মাঝখানে পড়তো একটি খাল। এই খালের উপর তখন নাকি একটি বাঁশের সাঁকো ছিল, যার মাধ্যমে মানুষজন পারাপার হয়ে অপর গ্রামে যাতায়াত করতেন। যদিও সেখানে পরবর্তী সময়ে কালভার্ট তৈরি করা হয় এবং সেই কালভার্টটি এখনও রয়েছে। সেই কালভার্টের পাশে তখনকার সময় একটি ওয়াশরুম ছিল, যা আশেপাশের কয়েকটি বাড়ির লোকজন ব্যবহার করতো। ওনার দাদারাও সেটা ব্যবহার করতেন। তো ঘটনার সময় বর্তমান কালভার্টের জায়গায় সাঁকো ছিল, আর সেই খালটি সেই বিস্তীর্ণ বিলেরই একটি অংশ ছিল। বেশিরভাগ জেলেরা বিলের মধ্যে যেত মাছ ধরতে, তবে কেউ কেউ এই খাল পাড়েও মাছ ধরতে আসতো। এই খালটি ছিল সেই বিলেরই অংশবিশেষ। খালের দুই পাড়েই ছিল খুবই ঘন আর বড় বড় গাছপালা। খাল পার হয়ে দুটি বাড়ি পরের বাড়িটি ছিল এই আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন নাহিয়ান ভাইয়ের দাদার বাবার বাড়ি। এই খালের পানিতে প্রচুর মাছ পাওয়া যেত, তাই কিছু কিছু জেলে এই খাল পাড়েও আসতো মাছ ধরতে। তেমনি একজন জেলে এক রাত্রে এসেছিল এই খালপাড়ে মাছ ধরতে। তিনি সেদিন একাই এসেছিলেন। তিনি প্রায় সময়ই সেই খালপাড়ে মাছ ধরতেন। তার নামটি এই নাহিয়ান ভাইয়ের দাদার বাবা ওনার দাদাকে বলেছিলেন, তবে ওনার দাদা নামটি মনে করতে পারেননি। তো প্রতিদিনের মতো তিনি খালপাড়ে মাছ ধরছেন, মাছও পাচ্ছেন ভালোই। মাছ ধরার একটা পর্যায়ে তিনি খেয়াল করেন সেই সাঁকোর কাছাকাছি একটা জায়গায় একটি বিশাল আকারের মাছ পানির উপর দিয়ে সাঁতার কাটছে। মাছটি এতটাই বিশাল ছিল যে মাছের সাইজ দেখে তো তার চক্ষু চরক গাছ হয়ে যায়। প্রায় 20 থেকে 25 হাত লম্বা, বেশ মোটা তাজা একটি বোয়াল মাছ, যা তিনি চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলেন। উনি মাছটি দেখে বেশ অবাক হয়ে গেলেন। এত বড় মাছ এর আগে তিনি কখনো দেখেননি, তবে তিনি এটিকে অস্বাভাবিক কিছু ভাবেননি। ওই সময় কিন্তু অনেক বড় বড় মাছ খালে বিলে নদীতে পাওয়াই যেত। এত বড় মাছ দেখে ওনার তো খুশি ধরে না। উনি ভাবলেন এই মাছটাকে কোনোভাবে যদি ধরতে পারি তাহলে অনেক দিন পর্যন্ত মাছ আর ধরতে হবে না। একটা মাছ বিক্রি করেই যে পরিমাণ অর্থ পাওয়া যাবে বা টাকা পয়সা পাওয়া যাবে, তা দিয়ে তো বেশ কিছুদিন পায়ের উপর পা তুলেই খাওয়া যাবে পরিবার নিয়ে। তিনি আর 7-5 না ভেবে ওই মাছটার উপরে জাল নিক্ষেপ করে দেন। অবাক করা বিষয় হলো তিনি কোনো রকমের বাধা বা সমস্যা ছাড়া খুব সহজেই মাছটিকে ধরতে সক্ষম হন। মাছের উপর জাল ফেললে মাছ যেমন ছোটাছুটি করে, বিষয়টা কিন্তু এরকম না, একদম শান্ত ছিল মাছটি। মাছটি পাড়ে তোলার পর যেমনভাবে মাছ পানি থেকে তুললে ছটফট করে না, এই মাছটি কিছুই করছে না, একদম চুপচাপ শুয়ে আছে। মাছটি পাড়ে তোলার পর যখনই জাল থেকে মাছটিকে লোকটা মুক্ত করেছেন, সাথে সাথে সেই মাছটি এক ঝটকায় তার ঘাটটা ঘুরিয়ে মাথাটা সোজা করে ওই লোকটার দিকে তাকায়।
ঠিক যেমনটা মানুষ ঘুম থেকে উঠে বসে ঘাড় ঘুরিয়ে কারোর দিকে তাকায়, মনে হচ্ছে ঠিক ওই রকম। আবার অনেক সময় দেখা যায় যে কোনো প্রাণী শুয়ে আছে, আস্তে করে ঘাড়টা উঠিয়ে মাথাটা এদিক ওদিক ঘোরায় বা কারোর দিকে তাকায়, ঠিক এরকম। মাছ কিন্তু কখনো এরকম করে না। মাছের এমন চাহনি দেখে উনি তো চমকে ওঠেন, আর মাছের চোখের দিকে তাকিয়ে উনি ভয়ে একদম কুঁকড়ে যান। উনি দেখেন ওই মাছটার চোখ অস্বাভাবিক রকমের বড় আর লাল টকটকে, চোখ দুটো দপ করে জ্বলে উঠল, ওর ভেতরে মনে হচ্ছে লাইট জ্বলছে। এমন সময় তিনি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সেই মাছটি তার রূপ বদলাতে থাকে। একটা সময়, অল্প সময়ের মধ্যেই সেই মাছটি বিশাল এক কালো কুচকুচে লোমশ দানবে পরিণত হয়, যার উচ্চতা ছিল প্রায় 30-35 ফুট। আর তার দিকে তাকে বিকট জোর একটা চিৎকার করে ওঠে। এই চিৎকারের শব্দ এতটাই বিকট আর ভয়ঙ্কর ছিল যে উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। আর ওই চিৎকারের শব্দ অনেক দূর থেকে মানুষজনও কিন্তু শুনতে পেয়েছিল। তার যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে তিনি তার বাসায় বিছানার উপর শুয়ে আছেন। তাকে দেখতে বহু মানুষের ভিড় লেগে যায় তার বাড়িতে। পরদিন জোহরের পর মূলত তার জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞেস করা হলে তিনি এই ঘটনা সবাইকে বলেছিলেন। সবাই তখন এতে সম্মতি দেয়, কেননা ওই যে শব্দটা, এই শব্দটা কিন্তু অনেকেই শুনেছিল। তবে এই ঘটনার পর তখনকার মতো ওনার কোনো সমস্যা হয়নি, কিন্তু রাতের বেলা হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন এবং সেই রাতেই উনি মারা যান। ঘটনার এই আকস্মিকতায় আর এত অল্প সময়ে এই জিনিসটা ঘটে গিয়েছিল যে পরিবার কোনো হুজুর বা কবিরাজের ট্রিটমেন্ট নিতে পারেনি। যেহেতু ওনার জ্ঞান ফেরার পর কোনো সমস্যা হয়নি, এই কারণে তারাও এই বিষয়টা নিয়ে আর অগ্রগামী হয়নি। একজন কবিরাজ এসে অবশ্য কিছুটা পানি পরে দিয়েছিল যখন উনি অজ্ঞান ছিলেন, কিন্তু তার জ্ঞান ফিরলেও তেমন কোনো কাজ হয়নি। উনি এভাবেই মারা গিয়েছিলেন। তার মৃত্যুর কারণও এভাবেই রহস্যময় হয়ে আছে। এরপর কেটে যায় প্রায় 3 সপ্তাহ। ওনার এই রকম অস্বাভাবিক ঘটনা আর মৃত্যু গ্রামের প্রতিটি মানুষের মনে এক অজানা আতঙ্ক ও ভয়ের শিহরণ ধরিয়ে দিয়েছিল। এই ঘটনার পর সেই খালপাড়ের ধারের কাছে কেউ যাওয়ার সাহস করতো না, খুব একটা প্রয়োজন ছাড়া। রাতে তো প্রশ্নই আসে না, দিনের বেলায়ও খুব প্রয়োজন ছাড়া সেই খালপাড়ের কাছেও কেউ ভিড়ত না। এই যে রূপগঞ্জ যে উপজেলাটা, এই উপজেলার একটি জায়গা আছে যার নাম হচ্ছে হাটাবো। এই জায়গাটা তৎকালীন খুবই পরিচিত আর বিখ্যাত একটি জায়গা ছিল একটা হাটের জন্য। এই জন্য নাম হয়ে গেছে হয়তো বা হাটাবো। ওখানে তৎকালীন সপ্তাহে 2 দিন বিশাল হাট বসত। এত বড় হাট যে আশেপাশে দূর দূরান্ত থেকে মানুষজন সেখানে হাট করতে আসতো। হাটাবো যে জায়গাটা, সেটা কলাতলি গ্রাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত। তখনকার সময় কলাতলি থেকে সেখানে যেতে বেশিরভাগ পথ পাড়ি দিতে হতো বিলের মধ্য দিয়ে নৌকা যোগে, তারপর কিছু দূর পায়ে হেঁটে। তো উক্ত ঘটনার প্রায় 3 সপ্তাহ পর তেমনি এক হাটবারের দিনে যিনি দাদার বাবা, যার কথা আমরা বলেছিলাম, আসগর আলী মোল্লা, তিনি একটি বড় ঝাঁকা নিয়ে হাট করতে সেই হাটাবো নামক স্থানে যান। হাট করেন, যেহেতু সারা সপ্তাহের বাজার একসাথে করতে হতো তাই অনেক জিনিসপত্রই কিনতে হতো। এই জন্যে তিনি একটি ঝাঁকা নিয়ে যেতেন। তিনি ওই দিন সেভাবেই প্রচুর তরিতরকারি, শাকসবজি ইত্যাদি কিনেছিলেন। তবে তিনি হাট করতে করতে খেয়ালই করেননি যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে। হাট শেষ করে বিশাল এক ঝাঁকা, যেই ঝাঁকার মধ্যে অনেক জিনিসপত্র, এই ঝাঁকাটা মাথায় নিয়ে উনি হাঁটা ধরেছেন বিলের ঘাটের দিকে। হাট থেকে বেরিয়ে প্রায় 1 কিলোমিটার মতো দূরত্ব অতিক্রম করলে একটি ঘাট পড়তো। সেখান থেকে নৌকা যোগে বাসায় আসতে হতো। তিনি সেই ঝাঁকা নিয়ে বাসায় আসতে যেই পথ ধরেছেন, সেখানকার পরিবেশ ইতিমধ্যেই ভুতুড়ে আকার ধারণ করেছে। রাত তখন আনুমানিক 9টা বা 9:30। তখন এরকম 9টা 9:30 রাত মানে তো বুঝতেই পারছেন কীরকম শুনশান নীরবতা বিরাজ করে। আর এত সময় যে পার হয়ে গেছে উনিও টের পাননি। হাট থেকে বেরিয়ে ঘাট পর্যন্ত যে দূরত্ব, সেখানে কোনো ঘরবাড়ি ছিল না, খালি বড় বড় গাছপালা আর ঝোপঝাড়, চারদিকে শুনশান নীরবতা। তিনি হাঁটতে শুরু করলেন সেই ঘাটের দিকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার কাছে মনে হলো সামনে থেকে কিছু একটা গাছপালা, ঝোপঝাড় তছনছ করে তার দিকে এগিয়ে আসছে, আর তিনি সেই ধ্বংসলীলার শব্দ শুনতে পাচ্ছেন। তিনি সেখানেই ভয়ে থমকে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড পর চাঁদের আলোতে তিনি দেখতে পেলেন সামনের দিক থেকে একটি ঘূর্ণায়মান কিছু একটা, যেটা ঘূর্ণিবায়ু বা টর্নেডোর মতো যত গাছপালা বা ঝোপঝাড় আছে সব কিছু তছনছ করতে করতে তার দিকে এগিয়ে আসছে।
তিনি চাঁদের আলোয় এটা ভালোভাবেই দেখতে পাচ্ছেন। তিনি অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। রাত বিরেতে এসব ঘটনা তো তার কাছে অজানা নয়, তবে এই ধরনের ঘূর্ণিবায়ু যেটা ওনার সামনে থেকে আসছে, এমন ঘটনা বা এই ধরনের ঘটনার কথা আগে উনি কখনো শোনেননি। হ্যাঁ, বাজার করতে আসার সময় মাছ নিয়ে আসার সময় মেছো জিনেরা এসে উৎপাত করে, এটা তো উনি শুনেছেনই। এখন এরকম ভয়ঙ্কর একটা জিনিস সামনে দেখছেন, ভয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যায় তার শরীরে। তবে তিনি সাহস হারালেন না। তিনি সাহস করে রাস্তার পাশে থাকা ঝোপের ভেতরে নেমে গেলেন। একটা গাছের শক্ত ডাল তুলে নিলেন নিজেকে রক্ষা করার জন্য। একটা গাছের পেছনে লুকালেন যাতে সামনে থেকে যেটা আসে সেটা যেন তাকে দেখতে না পায়। তিনি প্রায় নিঃশ্বাস আটকে চুপ করে ঠায় দাঁড়িয়ে থাকলেন আর দেখলেন যে সেটা সেভাবেই গাছপালা তছনছ করতে করতে তার প্রায় কাছাকাছি চলে এসেছে। এরপর তিনি ভালোভাবে লক্ষ্য করে দেখলেন যে সেই ঘূর্ণির মধ্যে একটা লোক সাদা কাফন পরে বসে আছে আর ঘূর্ণিটা তার চতুর্দিকে ঘুরছে আর সামনের দিকে এগিয়ে আসে। অর্থাৎ ওই ঘূর্ণির মধ্যে এরকম একটা লোক ছিল, তাকে নিয়েই ওই ঘূর্ণিটা এগিয়ে আসছিল। কিন্তু এই ঘূর্ণির মধ্যে যে ওই লোকটা বসে আছে, লোকটা কিন্তু কিছুই হচ্ছে না। তিনি আরও ভালোভাবে লক্ষ্য করে দেখলেন যে লোকটার পুরো শরীর কাফনের কাপড় দিয়ে ঢাকা থাকলেও মুখটা খোলা এবং তার ভয়ঙ্কর চেহারাটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে তিনি ওই ঘূর্ণির ভেতরে থাকা লোকটাকে চেনেন না বা আগে কোনো দেখেনও নেই। তিনি চুপ করে ওই গাছের পেছনে লুকিয়ে আছেন আর যত দোয়া দুরুদ তার জানা আছে তা পড়ছেন। ভয়ে তার সকল দোয়াই এলোমেলো হয়ে যাচ্ছিল। কিন্তু এমন একটা সিচুয়েশনে আসলে সব কিছু তো ঠিকঠাক মতো যে হবে এটাও তো আশা করা যায় না। একটা পর্যায়ে উনি দেখলেন সেই ঘূর্ণিটা রাস্তা দিয়েই তাকে ক্রস করে সেই হাটের দিকে চলে গেল। তখন আবার সব কিছু স্বাভাবিক। তিনি আবার রাস্তায় উঠলেন আর আরও জোরে হাঁটতে শুরু করলেন। একটা পর্যায়ে উনি ঘাটে পৌঁছে গেলেন। মাঝখানে আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। তিনি ঘাটে গিয়ে একটা নৌকায় উঠলেন। ওই নৌকায় আরও 3 জন যাত্রী আর একজন মাঝি ছিল। অবাক করা বিষয় হলো, সেই হাট থেকে এই ঘাট পর্যন্ত এতক্ষণ তিনি রাস্তায় আর কোনো মানুষকেই দেখেননি। যেহেতু বিশাল হাট, লোকজন যারা দূর দূরান্ত থেকে আসতো তারা তো ওই ঘাট দিয়ে আবার ফেরত যেত, তাই সেই হাট থেকে ঘাট পর্যন্ত মানুষের আনাগোনা থাকতো। নৌকায় এই যাত্রীদেরকে দেখে উনি বেশ অবাকই হয়েছিলেন, কিন্তু আর কোনো উপায় না পেয়ে আল্লাহর নাম নিয়ে সেই নৌকায় উঠে পড়লেন। যখন নৌকাটা ছেড়ে দিয়ে মোটামুটি ঘাট থেকে একটু দূরে এসেছে, তখন তিনি দেখেন যে ওই ঘূর্ণিটা আবার সব কিছু তছনছ করতে করতে সেই ঘাটের যেখান থেকে নৌকা ছাড়ে সেখানে এসে দাঁড়িয়ে গেল। তিনি ঘাটে থাকা ওই ঘূর্ণিটার দিকে একদৃষ্টি তাকিয়ে থাকলেন এবং দেখলেন যে ঘূর্ণির মধ্যে থাকা কাফনের কাপড় পরা লোকটিও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অন্ধকার থাকা সত্ত্বেও দূর থেকে তিনি সেটা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন, যেন সেই ঘূর্ণিটা তাকেই ধরতে এসেছিল এবং তাকে ধরতে না পেরে সেই ঘূর্ণিতে থাকা অবয়বটা মারাত্মক ক্ষেপে গিয়েছে। হয়তোবা ওই ঘূর্ণিটা বুঝতে পেরেছিল যে একে কেউ দেখে ফেলেছে, কিন্তু না খেয়াল করেই সামনের দিকে এগিয়ে গিয়েছে। তখন বুঝেছে যে কেউ একজন দেখেছে, এরপর দ্রুত ফেরত এসেছে। ততক্ষণে তো উনি নৌকায় উঠে গিয়েছেন। যাই হোক, উনি আর ওইদিকে তাকালেন না। একটা পর্যায়ে নৌকাটা তার গন্তব্যস্থল কলাতলি গ্রাম থেকে একটু সামনে একটা ঘাট আছে, সেখানে এসে উপস্থিত হলো। তিনি নেমে পড়লেন। মাঝখানে আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। তিনি সেই ঘাট থেকে বিশাল ঝাঁকাটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সেই ঘাট থেকে ওনার বাড়ির দূরত্ব প্রায় 10 মিনিটের রাস্তা। তবে তাকে বাড়িতে যেতে হলে সেই বাঁশের সাঁকো পার হতে হবে, যার পাদদেশেই কিছুদিন আগে সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ ওই যে মাছের ঘটনাটা। যাই হোক, তিনি হাঁটতে হাঁটতে সেই সাঁকোর কাছে চলে আসলেন। যেই না তিনি সাঁকোর কাছে এসেছেন, হঠাৎ তার চোখ যায় সেই সাঁকোর দিকে। তিনি দেখতে পান যে কাফনের কাপড় দিয়ে ঢাকা একটি লাশ সেই সাঁকোর উপর আড়াআড়িভাবে শোয়ানো আছে এবং মনে হচ্ছে যেন চাঁদের আলোয় তা চমকাচ্ছে। এবার সেই অবয়বের কাফনের কাপড় দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকা। আগেরবারের মতো যে মুখ খোলা রয়েছে বিষয়টা এরকম নয়। তিনি আবারও থমকে দাঁড়ালেন। তার কাছে মনে হতে লাগলো এবার তার শরীর আস্তে আস্তে ভারী হয়ে আসছে আর সেই লাশটি যেন তাকে অদৃশ্যভাবে কাছে ডাকছে। তিনি দোয়া পড়ার অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এমন সময় তার কাছে মনে হলো হঠাৎ চারদিকে ঝড় শুরু হয়ে গেল আর তৎক্ষণাৎ সেই খালের পানিতে মনে হলো বড় কোনো প্রাণী পানিতে ঝাঁপ দিলে পানি যেরকম ঝপাত করে শব্দ হয় না, তেমন একটা শব্দ হলো। আর সাথে সাথে সেই সাঁকোর উপর শুয়ে থাকা লাশটি মনে হলো হঠাৎ করে সেই পানিতে আবার ঝাঁপ দিল। ঘটনাটি এত দ্রুত ঘটে গেল যে উনি
সায় দাঁড়িয়ে থেকে সব কিছু দেখলেন, তবে তার কাছে মনে হলো সেই লাশটি পানিতে ঝাঁপ দেওয়ার সাথে সাথে তার শরীর আবার স্বাভাবিক হয়ে গেল। মানে যে ভারী অবস্থাটা ছিল সেটা থাকলো না। তিনি আর এক মুহূর্ত দেরি না করে তার ঝাঁকাটি নিয়ে সাঁকোর উপরে উঠে গেলেন। সাঁকো পার হওয়ার সময় তিনি দেখতে পান সেই পানিতে একটা বিশাল সাইজের মাছ কোনো কিছুর সাথে মনে হচ্ছে মারামারি করছে, আর পানিতে জোরে জোরে ঝপত ঝপত শব্দ হচ্ছে। তিনি দেখতে পেলেন সেই বিশাল সাইজের মাছ যার কথা কিছুদিন আগে সেই লোকটা বলে গিয়েছিল। তিনি সেখান থেকে এক দৌড়ে বাসায় চলে আসলেন আর বাসার গেটের দরজায় কড়া নাড়তে লাগলেন। তার বাসাটি খাল পাড়ে দুটো বাড়ি পরেই অবস্থিত, তাই আসতে কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। তার স্ত্রী দরজা খুলে দিলে তিনি তড়িঘড়ি করে ঘরে ঢুকে পড়েন। তার স্ত্রী জিজ্ঞেস করলেন যে কিছু হয়েছে কিনা। তখন তিনি শুরু থেকে একদম শেষ পর্যন্ত যা যা হয়েছে সব ঘটনা খুলে বললেন আর কি। পরদিন সকালে এই বিষয়টা গ্রামের যারা মুরব্বীরা ছিলেন বা নেতৃত্ব দিতেন যারা, এরকম ব্যক্তিবর্গ যারা ছিলেন, তাদের কাছে বিষয়টা বললে তারা সিদ্ধান্ত নিলেন যে এই খালপাড়ের একটা ব্যবস্থা করতে হবে। একটি হুজুর ডেকে আনা হয়। তিনি তাদেরকে জানান যে এই খালপাড়ে একটি ভয়ানক শক্তিশালী জিন থাকে, যে রাতের একটা নির্দিষ্ট সময় এই খালপাড়ে উপস্থিত হয়। সবসময় থাকে না, শুধু একটা নির্দিষ্ট সময়ই আসে। সে সেই জায়গায় কোনো মানুষের উপস্থিতি সহ্য করতে পারে না, তাই সে সেখানে বোয়াল মাছের আকৃতিতে আসে এবং এমনভাবে আসে যে লোকেরা তাকে দেখেই যেন ভয় পেয়ে যায় আর তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। হুজুর আরও বলেন যে ওই বোয়াল মাছ দেখার আগ পর্যন্ত সেখানে মাছ ধরতে কোনো সমস্যা নেই, কিন্তু বোয়াল মাছটিকে যদি একবার দেখে ফেলে, এরপর যদি কেউ সেখানে থাকে, তাহলে মাছ ধরার চেষ্টা যদি কেউ করে, বোয়াল মাছকে ধরার চেষ্টা তো দূরের কথা, অন্য কোনো মাছ ধরারও যদি সে চেষ্টা করে, তাহলে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। আর ওই ভুল করেও ওই বোয়াল মাছটাকে মারার যদি কেউ চেষ্টা করে, তাহলে তার কোনো কথাই নাই, তার বেঁচে থাকার সম্ভাবনা নাই, আর থাকলেও সেটা খুবই কম। হুজুর এই বলেই তাদেরকে সতর্ক করে যান এবং এটাও বলে দেন যে সেই জিনটি কিন্তু প্রতি রাতেই যে কোনো সময়, একটা নির্দিষ্ট সময়ে যদিও বা আসে, কিন্তু যে কোনো সময় আসতে পারে, অল্প সময় থাকে। সেই মাছটি যদি কেউ দেখে সাথে সাথে সেখান থেকে চলে যায়, তাহলে আর কোনো সমস্যা হবে না। পরবর্তী সময়ে গ্রামের মানুষজন সেই খালপাড়ে মাছ ধরার সময় এই বিষয়টা খেয়াল রাখতো যে সেই বোয়াল মাছটাকে কখন দেখা যাবে। যখনই সেই বোয়াল মাছটা দেখা যেত, তখনই তারা মাছ ধরা বন্ধ করে দিয়ে নিজ নিজ বাসায় দৌড় দিয়ে চলে আসতো। একটা পর্যায়ে সেই খালপাড়েও মানুষজন মাছ ধরা বন্ধ করে দেয়। এই ঘটনাটা সম্পর্কে আপাতত এতটুকুই জানা যায়। পরবর্তীতে সেই খালপাড়ের ওই বোয়াল মাছটির সাথে কী হয়েছিল এটার জানা যায় না। অনেক মানুষ সেই খালপাড়ে ভয় পেয়ে কিংবা সেই বলের আক্রমণে মারা গিয়েছিলেন, এটিও নাকি দাদা জানিয়েছিলেন, মানে নাহিয়ান ভাইয়ের দাদা। তো এর পরের ঘটনাটি 1995 কি 96 সালের দিকে। পরবর্তী সময়ে ওই সাঁকো যেই জায়গাটায় আছে আর কি, ওখানে তো কালভার্ট বানানো হয়, খালপাড়েও আরও কিছু বাড়িঘর তৈরি করেছে, কিছু লোকজন বসবাস শুরু করেছে, একদম বহু মানুষ বসবাস শুরু করেছে। বিষয়টা এরকম না, কিছু কিছু ঘরবাড়ি তৈরি হয়েছে আর কি। একদিন এই নাহিন ভাইয়ের দাদা এবং দাদি কোন একটা জায়গায় বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরছিলেন। তাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা পার হয়ে রাত নামতে শুরু করেছে, এমন একটা সময় আর কি। মানে আকাশে যেই লাল যে ভাবটা থাকে সেটা তখনও হালকা হালকা আছে আর কি। তারা সেই কালভার্ট যেটা, এটা পার হয়ে সেই ওয়াশরুমটির কাছে পৌঁছে যান, যে এই ওয়াশরুমটির কথা আমরা একদম শুরুতে বলেছিলাম আর কি। তখন ওনার দাদা হঠাৎ জল বিয়োগ করবেন এরকম একটা অনুভব করেন আর কি শরীরে। তিনি দাদিকে কিছুক্ষণ দাঁড়াতে বলে ওয়াশরুমে ঢুকে পড়েন। সেই ওয়াশরুম থেকে দাদার বাড়ির দূরত্ব অল্প কিছুটা সময়, একদমই অল্প কিছুটা সময়। তাই দাদি ভাবলেন যে এখানে দাঁড়িয়ে না থেকে এবং বাড়িতে চলে যাই। এই ভেবে যেই না তিনি বাড়ির দিকে ঘুরতে যাবেন, হঠাৎ তার চোখ যায় খালপাড়ের অপর প্রান্তে থাকা একটি বিশাল গাছের দিকে। তিনি দেখতে পান সেই গাছের একদম উপরে, মানে যেখানে ডালপালা শেষ হয়ে গেছে আর কি, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি কিছু বুঝে ওঠার আগেই আবার দেখলেন যে সেই আগুনটি একটি আগুনের গোলায় রূপ নিল। মানে ওখানে যে আগুন জ্বলছে ওই আগুনগুলো একটা গোলা হয়ে গেল আর কি। তিনি ভয় পেয়ে দ্রুত দাদাকে ডাকাটাকি শুরু করেন। দাদা তো ওয়াশরুমের ভিতরে ছিলেন। দাদির এমন ডাকাটাকি শুনে উনি নিজেও দ্রুত ওয়াশরুম থেকে বের হলেন এবং দাদির দেখানো সেই গাছের দিকে তাকালেন। তিনি ওই একই দৃশ্যই দেখতে পেলেন। তারা দেখলেন হঠাৎ সেই আগুনের গোলাটা সেই গাছের উপর থেকে উড়ে চলে গেল এবং সেই কালভার্টের অপর প্রান্তের একটি বাড়ির ছাদের উপর গিয়ে ধপাস করে পড়ল। তারা আর কাল বিলম্ব না করে দ্রুত বাসায় ঢুকে পড়লেন।
তাদের সাথে কোনো সমস্যা হয়নি, তবে সেদিনই রাতে হঠাৎ সেই বাড়ির লোকজন বা সেই বাড়ি থেকে খবর আসলো যে যেই বাড়ির উপর গিয়ে সেই গোলাটা পড়েছিল সেই বাড়ির প্রত্যেকেই হঠাৎ কলেরায় আক্রান্ত হয়ে গিয়েছে। কোনো রকম কোনো আলামত ছাড়াই সেই বাড়ির সকলেই কলেরায় আক্রান্ত হয়ে যায়। তখন দাদা বুঝতে পারেন এটা তো স্বাভাবিক কিছু না। তখন তার সন্ধ্যার সেই ঘটনাটি মনে পড়ে যায়। তিনি আর কাল বিলম্ব না করে দ্রুত সেই বাড়িতে যান। তখন রাত আনুমানিক 10টা বাজে। তিনি সেই কালভার্ট পার হয়ে সেই বাড়িতে গিয়ে দেখেন প্রত্যেকের অবস্থা খুবই খারাপ। সেই বাড়িতে 8 জন সদস্য ছিল। তিনি তাদেরকে বিষয়টি খুলে বলেন আর তাৎক্ষণিকভাবে গ্রামের মসজিদ থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন। তিনি ওই মসজিদের ইমাম এবং খতিব ছিলেন আর কি। তিনি এসে তাদেরকে কিছু পানি পড়া এবং তেল পড়া দিয়ে যান। আল্লাহর রহমতে তাতেই তারা সুস্থ হয়ে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। কলেরায় আক্রান্ত হয়ে ওই বাড়ির কেউ যে মারা গেছেন বিষয়টা এরকম না, সবাই সুস্থ হয়ে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তারা ওই পানি পড়া খেয়েই আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল খালপাড়ে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা যা নাহিয়ান ভাইয়ের দাদা ওনাকে বলেছিলেন। প্রথম ঘটনাটি তিনি তার বাবার কাছ থেকে শুনে বলেছেন, আর দ্বিতীয় ঘটনাটি উনি নিজেই অবলোকন করেছিলেন। আর প্রথম ঘটনাটি এই নাহিয়ান ভাই আরও 6-7 বছর আগে গ্রামের আর একজন দুঃসম্পর্কে দাদার কাছ থেকেও শুনেছিলেন। এই ঘটনাটি আরও অনেকেই জানেন, বহু মানুষই জানেন আর কি। আর ওনার দাদার কাছ থেকে তো আবারও শুনেছেন পরবর্তীতে। এই ঘটনা যে সত্য তা কিন্তু ওই এলাকার বহু মুরব্বীরা নিশ্চিত করেছেন। নাহিয়ান ভাই আরও একটা অদ্ভুত বিষয় জানিয়েছেন, সেটা হচ্ছে এই যে যেই ঘটনাটা উনি পাঠিয়েছেন এই ঘটনা তো উনি মোবাইলে টাইপ করে করে লিখেছেন আর কি। তো এই ঘটনাটা লিখতে লিখতে ওনার সাথে একটি ছোটোখাটো ঘটনা ঘটে গিয়েছিল। এটা ঘটেছিল একদম রিসেন্ট আর কি, মাসখানেক আগে। সকাল 9টা নাগাদ উনি বিছানায় শুয়ে শুয়ে এই ঘটনাটি লিখছিলেন। ওনার তো পরীক্ষা যেহেতু, তাই ফজরের পর থেকে পড়াশোনা করে একটা পর্যায়ে একটু ঘুম ঘুম ভাব আসছিল, ঘুমানোর জন্য বিছানায় শুয়েছিলেন। তখন এই ঘটনাটি আরেকটু লিখবেন বলে মোবাইল ফোনটা হাতে নিয়ে টাইপ করছিলেন। একটা সময় চোখ লেগে আসে, তাই ফোনটা পাশে রেখে বাম পাশে কাত হয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলেন। তখনও পুরোপুরি উনি ঘুমিয়ে যান নাই, মানে আধো ঘুম আর কি। হঠাৎ কে যেন ওনার পা ধরে নাড়াতে শুরু করে। ওনার যে আধো ঘুম ভাবটা এসেছিল সেটিও মুহূর্তেই নাই হয়ে যায়। উনি উঠে বসতে যাবেন এমন সময় দেখেন ওনার শরীর আর উনি নাড়াতে পারছিলেন না। ওনার শরীর যেন একদম জমে গিয়েছে। উনি কিন্তু তখনও সম্পূর্ণ জেগে আছেন, এটাকে বোবায় ধরা আসলে বলা যায় না। এমন সময় মনে হলো একটি কালো কিছু একটা ওনার উপর এসে বসলো। উনি বাম দিকে কাত হয়েছিলেন তো, তাই সম্পূর্ণ দেখতে না পেলেও চোখটা একদম কোণায় নিয়ে যতটুকু দেখা যায় আর কি সেটা উনি চেষ্টা করেছিলেন। সেই অভাবটাই এসে ওনার কাঁধের উপর বসে পড়ল। যেহেতু কাত হয়ে শুয়েছিলেন তো, তাই কাঁধের উপর বসার কারণে ওনার কাঁধ এবং বুকের উপর প্রচণ্ড চাপ অনুভূত হলো। এত জোরে চাপ দিয়েছে যে ওনার কাঁধের উপরে প্রায় 90-100 কেজি ওজন ফিল করছেন। ব্যথায় যে চিৎকার করবেন সেটিও করতে পারছেন না। মুখ দিয়ে গোংরানি ছাড়া আর কোনো আওয়াজই বের হচ্ছিল না সেই সময়। এইভাবে চললো প্রায় 15 সেকেন্ডের মতো আনুমানিক। তারপর মনে হলো সেই অভাবটা ওনার শরীরের উপর থেকে সরে গেল। উনিও আবার শরীরের শক্তি ফিরে পেয়ে ধর্মর করে উঠে বসেছেন, কিন্তু তখন আর কিছুই দেখতে পাননি। যেহেতু দিনের বেলা ছিল, পাশের বাড়ির ছাদের কাজ চলছে, সেখানেও লোকজন ছিল, তাই খুব একটা ভয় লাগেনি সে সময়। তারপরও দ্রুত আয়াতুল কুরসি এবং কোরআনের আরও কিছু আয়াত পরে শরীর বন্ধ করে নিলেন। তারপর আল্লাহর রহমতে আর সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তিনি আর ঘুমাতে পারেননি। তারপর ঘটনাটা লিখে শেষ করেছেন। তো এটাই জানিয়েছেন যে এই ঘটনাটা যে উনি লিখেছেন এর ভিতরে এই ঘটনাটা আবার ঘটে গেছে। তো ধন্যবাদ জানাচ্ছি নাহিয়ান ভাইকে, চমৎকার, আসলে চমৎকার ঘটনা উনি পাঠিয়েছেন। গ্রামকেন্দ্রিক এই ঘটনাটার কথা শুনে বেশ কিছু বিষয় আমার মনে পড়ে গেল। আমাদের চিফ মডারেটর সৌমিত্র রয় অলৌকিক হরকরা নামে একটি ঘটনা পাঠিয়েছিলেন। সেখানে এই ধরনের একটা ঘূর্ণিবায়ুর মতো একটা এন্টিটির কথা আমরা জানতে পেরেছিলাম, যে ওই জিনিসটা খবর পৌঁছে দেয় এক জায়গা থেকে আরেক জায়গায়। তারপর এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মানে বিস্তীর্ণ জায়গায় জুড়ে যে বিল রয়েছে, এক গ্রাম থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যেই নৌকার প্রচলন আছে, এটা আমি 2012 কি 13 সালের দিকে, সম্ভবত 12 সালের দিকেই হবে আমার যতদূর মনে পড়ে, এটা আমি লিখেছিলাম। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা, যেটা এই নবাবগঞ্জ উপজেলা থেকে
বেশ দূরে একটা জায়গা রয়েছে, এটাকে বলা হয় হচ্ছে শিকারিপাড়া। তো ওখানে আমার পরিচিত একজন ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, যদিও বা তার সাথে এখন আমার যোগাযোগ নাই, অনেক দিন হয়ে গেছে। আমি জানি না যে উনি আজকের এই ঘটনাটা শুনছেন কিনা। তো ওনার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। নবাবগঞ্জ থেকে কিন্তু শিকারিপাড়া যাওয়া যায়, বাই রোড যাওয়া যায় আর কি। আমি যখন ওই পথ দিয়ে যাচ্ছিলাম, উনি একটা মাদ্রাসার দায়িত্বে ছিলেন, একটা মসজিদেরও দায়িত্বে ছিলেন আর কি। তো আমি যখন ওই মাদ্রাসা মসজিদে যাচ্ছিলাম, আমি দেখলাম যে রাস্তার দুই পাশে অনেক জলাশয়, কচুরিপানা রয়েছে, আবার দেখছি ট্রলারও চলছে। তখন পাশ থেকে একজন লোক বলল যে এইখানে এই রাস্তাটা নতুন তৈরি হয়েছে, এই রাস্তাটা হওয়ার আগে এদিক দিয়ে ট্রলার চলতো। আর এই শিকারিপাড়া থেকে নবাবগঞ্জ যেতে কখনো কখনো বহু সময় লাগতো, কারণ কেউ যদি কোনো বাড়ির উঠোন থেকে হাত ওচা করে ডাক দিত, ট্রলার সেখানে চলে আসতো, সেখান থেকে যাত্রী তুলতো। এইভাবে যাত্রী তুলতে তুলতে যেত, আবার যাত্রী নামাতে নামাতে আসতো, যার কারণে বহু সময় লাগতো। তো আমার এই ঘটনার মধ্যে দুটো বিষয় মনে পড়ে গেল। সেই শিকারিপাড়া যাওয়ার সময় যেই জিনিসটা দেখেছিলাম আর কি, রাস্তার পাশে তখনও ট্রলার চলছে, আর এখন ওখানে ট্রলার চলে কিনা আমি জানি না। আর হচ্ছে সৌমিত্রের অলৌকিক হরকরা যে এই ঘটনার কথা মনে পড়লো। তো আশা করছি নাহিয়ান ভাইয়ের কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 194তম এপিসোডের চতুর্থ ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম আজিজ হাসান। ওনার দেশের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা শরীফ এলাকায়। ওনার বাড়িটা অবশ্য নলতা শরীফ জামে মসজিদের পাশে, আর উনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে রয়েছেন। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল, সাল 2014। তবে মাসের নামটা উনি নির্দিষ্ট করে বলতে পারেননি। উনি ঢাকা থেকে নলতা শরীফ যাচ্ছিলেন। তখন তো পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট ছাড়া দক্ষিণাঞ্চলে যাওয়াটা বেশ কঠিন ছিল। হ্যাঁ, মামাঘাট দিয়ে যাওয়া যেত, তবে ওনারা অধিকাংশ সময় এই পাটুরিয়া দৌলতদিয়া এই ফেরিঘাট হয়েই যাওয়ার চেষ্টা করতেন। তো উনি সকাল 8টা কি 9টার দিকে এসপি গোল্ডেন লাইন নামক যে বাসটি আছে ওই রুটে চলাচল করে, এই বাসে উঠেছিলেন। ওনার ধারণা ছিল রাত 10টা 11টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাবেন। সেদিন ফেরিঘাটে এমন জ্যাম ছিল যে রাত প্রায় 3টার কাছাকাছি সময় উনি নলতা হসপিটালের সামনে নেমেছেন। সেখানে কালীবাড়ি মোড় নামে একটা রাস্তা রয়েছে, যেটা দিয়ে উনি প্রায়ই যাতায়াত করতেন। যদিও কখনো রাত 12টার পরে উনি যাননি ওই রাস্তা দিয়ে। আর একটা রাস্তা আছে নলতা রওজা মোড় হয়ে, তবে সেটা একটু ঘুরে যেতে হয়। সেদিন তো উনি ক্লান্ত, তাই সিদ্ধান্ত নিলেন বাড়ির পেছনের শর্টকাট রাস্তা দিয়ে যাবেন। কাঁধে একটা ব্যাগ ছিল, তো ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলেন। কিছুদূর গিয়ে বাম দিকে মোড় নিলেন। এই রাস্তা সোজা গেলে ওনাদের বাড়ির পুকুর, অর্থাৎ এই রাস্তা দিয়ে যদি ওনারা সোজা এগোতে থাকেন, প্রথমে বাড়ির পুকুর পড়বে, আর তার প্রায় 100 গজ পরে ওনাদের বাড়ি। তবে এই বাম দিকের রাস্তাটা নিয়ে গ্রামের মানুষজন কিন্তু অনেক সমস্যা বা বিভিন্ন ঘটনার কথা বলতো। উনি শর্টকাট হিসেবে বাড়ির পেছনের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন। এই রাস্তায় আগে অনেকবার গিয়েছেন, কিন্তু এত রাতে কখনো যান নাই। কিছুদিন আগাতেই হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাস্তার বাম পাশে কিন্তু ফসলের ক্ষেত, চারপাশে গাছপালা। ঠিক সেই সময় হঠাৎ একটি কালো ছায়া অত্যন্ত দ্রুত গতিতে ওনার দিকে এগিয়ে এলো। আকাশে যে চাঁদের আলো ছিল তাতে উনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। মুহূর্তের মধ্যে ছায়াটা ওনার শরীরটা ভেদ করে পেছন দিকে চলে গেল। উনি তো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন যে কী ব্যাপার, কী হইল আমার সাথে, কী গেল রে? শরীর ভেদ করে চলে গেল। যখন শরীরটা ভেদ করে চলে গেল, উনি হালকা একটা ধাক্কা বা ঝাঁকি অনুভব করেছিলেন। এই ঝাঁকিটা সামনের দিক থেকে কোনো জিনিস আসলে যেই ঝাঁকিটা লাগে ওই রকম। এরপর হঠাৎ করে পেছন দিক থেকে আর একটা হালকা ঝাঁকি উনি অনুভব করলেন। এবার দেখলেন ওই ছায়াটা পেছন দিক থেকে ওনার শরীর ভেদ করে এবার সামনের দিকে চলে গেল। আবার সামনের থেকে দ্রুত ছুটে এসে ওনার শরীর ভেদ করে আবার পেছন দিকে চলে গেল। আবার পেছন থেকে দ্রুত এসে শরীর ভেদ করে সামনের দিকে চলে গেল। যতবার শরীর ভেদ করে যাচ্ছিল ততবার উনি ঝাঁকি অনুভব করছিলেন। কখনো সামনের দিক থেকে ঝাঁকি অনুভব করছেন, কখনো পেছনের দিক থেকে ঝাঁকি অনুভব করছেন। এরকম কিন্তু বেশ কয়েকবার হলো। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ হয়নি, 20 সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটে গেছে। তবে ওনার কাছে সময়টা মনে হচ্ছে থেমে গিয়েছিল।
উনি ফিল করলেন ওনার মাথা ঝিমঝিম করছে, ওনার শরীরের উপর আর কোনো নিয়ন্ত্রণ উনি পাচ্ছিলেন না। ওই ছায়াটা মনে হলো কিছুটা দূরে গিয়ে থেমে গেল। এরপর এমন কিছু কণ্ঠের আওয়াজ ভেসে আসছে, সেটা কী বলছে, কোন ভাষায় বলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, একটা ফিস 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 শব্দের মতো। বেশ কিছুক্ষণ এরকম ফিস 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 শব্দ চললো, এরপর এটা থেমে গেল। তারপর মনে হলো উনি ওনার শরীরে কিছুটা শক্তি ফেরত পেয়েছেন। তারপর উনি বাড়ির দিকে দৌড় দেওয়া শুরু করেছেন। আর যখন দৌড় দেওয়া শুরু করেছেন, ওই পথেই তো ওই অবয়বটা সামনে দাঁড়িয়ে আছে। ওই অবয়বটা মনে হলো ভ্যানিশ হয়ে গেল। উনি যখন বাড়ির কাছাকাছি চলে আসছেন, তখন হঠাৎ করে পেছন থেকে গম্ভীর একটা আওয়াজ ভেসে আসলো। তা হচ্ছে, কেন জানি তোকে মারতে পারলাম না, বুঝতে পারলাম না যে কেন এমনটা হইলো, কেন যেন তুই বেঁচে গেলি রে। তারপর সব কিছু স্তব্ধ হয়ে গেল। উনি তো বাসার মধ্যে ঢুকে গিয়েছেন। তো আগে থেকেই ফোনে বলে রেখেছিলেন যে ঘরের যে মেইন দরজাটা খোলা রাখতে। উনি ঘরে ঢুকে পড়েছেন, কাউকে কিছু না বলে উনি ঘুমিয়ে পড়েছেন। রাত্রে ওনার খাবার রাখা ছিল, উনি সেই খাবারও খাননি, কাউকে ডাকও দেননি। পরদিন সকাল থেকে ওনার মধ্যে বেশ কিছু পরিবর্তন উনি লক্ষ্য করেন। উনি যে অস্বাভাবিক আচরণ করছেন তা না, উনি যখন ঘুম থেকে উঠেছেন তখন মনে হচ্ছে মাথাটা অনেক ভারী হয়ে গেছে। উনি চিন্তা করেছেন যে যেহেতু জার্নি করে আসছেন, রাত্রে ঘুম হয়তো বা ভালো হয়নি, আরও ঘুমানো দরকার ছিল, এই জন্য মাথা ভারী লাগছে, কিন্তু তা না, সারাটা দিন ওনার মাথা ভারী। এরপর ওনার কাছে বেশ কিছু ফোন আসে। তো ফোন করে কিছু জরুরি বিষয়ে ওনাকে কেউ কেউ বলেন। উনি না প্রথমে কিছু মনে করতে পারেন না। উনি বলেন যে এটা কি ব্যাপার, আমি তো মনে করতে পারতেছি না। তখন ওই পাশ থেকে বলতে, কী ব্যাপার, এত জরুরি বিষয় আপনি মনে করতে পারতেছেন না? তখন উনি বুঝছেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার তো মনে আসছে। উনি নিজেও বুঝতে পারলেন না এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি কেন ভুলে গেলেন বা কীভাবে ভুলে গেলেন। এরপর থেকে উনি বুঝতে পারলেন যে ওনার স্মৃতিশক্তি অনেকটাই দুর্বল হয়ে গেছে। উনি এইমাত্র কিছু করেও মনে রাখতে পারেন না, এমনকি উনি ঠিকভাবে চিন্তাও করতে পারতেন না। কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তা করা শুরু করলেই সাথে সাথে ওনার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যেত, অর্থাৎ ওই চিন্তা থেকে ওনার চিন্তাটা অন্যদিকে সরে যেত, আর মাথা ভারী সবসময় লাগতো। ধীরে ধীরে শারীরিক অবস্থা একটু স্বাভাবিক হলেও এই যে স্মৃতির যে দুর্বলতা আর কোনো বিষয়ে মনোযোগ না দেওয়ার সমস্যা, এটা কিন্তু পুরোপুরি যায় না। এই ঘটনার পর অনেক দিন এই বিষয়টা নিয়ে কারোর সাথে উনি আলোচনা করেননি। তবে ওনার যেই মানসিক সমস্যাটা হচ্ছে, এটা নিয়ে একজন ব্যক্তির সাথে আলোচনা করেছিলেন। তবে এখন নাকি ওনার জীবনটা অনেকটা স্বাভাবিক হলেও এরকমটা হওয়ার কথা ছিল না, আরও অনেক ভালো জায়গায় উনি যেতে পারতেন। ওনার ক্যারিয়ার, মানসিক অবস্থা অনেক কিছু বিপর্যস্ত হয়ে গিয়েছিল। আসলে কেন যে এমনটা হলো এটা উনি নিজেও জানেন না। তবে বলেছিল যে তাকে মারতে পারলো না। হতে পারে এটা এমন কোনো জিন ওই রাত্রে তাকে ওইভাবে মেরে ফেলাটাই ছিল তার উদ্দেশ্য, কিন্তু পারলো না। সে তার শরীর ভেদ করে চলে গেল, আবার আসলো, আবার গেল, আবার আসলো। তার তো মরে যাওয়ার কথা ছিল, এটাই হয়তো বা ওই জিনের একটা চিন্তা ছিল, কিন্তু দেখা গেল তার কিছুই হলো না। জিনটাও অবাক হয়ে গেছে, কিছুই হলো না, ব্যাপারটা কি? আসলে ওই জিনটা কে ছিল এটা কিন্তু আর জানা যায় না। কি উদ্দেশ্যেই বা এসেছিল, আমরা একটা অনুমান করলাম মাত্র, কিন্তু আসলে সে কী উদ্দেশ্যে এসেছিল, কেউ তাকে পাঠিয়েছিল কি না, এই বিষয়টাও নিশ্চিতভাবে আসলে বলা যাচ্ছে না। এমনটাই জানিয়েছেন আজিজ হাসান ভাই। ধন্যবাদ জানাচ্ছি আজিজ হাসান ভাইকে। আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে, আল্লাহ তালা আপনি সমস্যাটাকে দ্রুত সমাধান করে দিন। যে সমস্যাটা আপনার শরীরে এখনও রয়ে গেছে, এই সমস্যা থেকেও যেন আপনি দ্রুত মুক্তি লাভ করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে শেফায়ে কুল্লিয়া দান করুন। আমাদের সাথেও যেন এরকম ঘটনা না ঘটে, আমরাও একে অপরের জন্য সবসময় দোয়া করবো ইনশাল্লাহ। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন কোনো নির্জন রাস্তা দিয়ে যাব, বিশেষ করে এই ধরনের অপ্রচলিত রাস্তা বলতে যে রাস্তা দিয়ে নির্দিষ্ট সময় পর মানুষজন সহজে যেতে চায় না, এই রাস্তাগুলো যতই শর্টকাট হোক না কেন এগুলো দিয়ে যাওয়া যাবে না। অল্প সময় বাঁচানোর জন্য জীবনের অনেক মূল্যবান সময় কিন্তু আমরা হারিয়ে ফেলব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন। চলুন প্রিয় লিসেনার, চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 194তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়।
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 194তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ হাফিজুর রহমান হৃদয়। ওনার দেশের বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার বাঁশতলা গ্রামে। তবে ঘটনাটি কিন্তু ওই এলাকায় ঘটেনি, ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার একটি গ্রামে। কেননা ওনারা এখন সেখানেই রয়েছেন। গ্রামের নামটি ওনারা বলেছেন, সঙ্গত কারণে গ্রামের নামটি আমি বলছি না। তো ঘটনাটি কিন্তু এই 8-9 মাস আগে ঘটেছে। ওনাদের যেই বাড়িটা, এই বাড়িটা কিন্তু ভাড়া বাড়ি। তবে এই বাড়িটা বেশ বড়, একটা নির্জন জায়গায়, অনেক বড় এলাকা নিয়ে বা বড় জায়গা নিয়ে বাড়িটা। ঘর এক সাইডে, ওয়াশরুম আবার আর এক মাথায়, আর এক সাইডে। ওনার শ্বশুরবাড়ি আবার কাছাকাছি। ওই বাড়িটাতে যখন ওনারা উঠেছেন, ওঠার কিছুদিন পর ওনার মা, অর্থাৎ এই যে হৃদয় ভাইয়ের মা, খেয়াল করলেন যে হৃদয় ভাইয়ের স্ত্রী আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন, কোনো কারণ ছাড়াই। এমনটা না যে উনি খাওয়া দাওয়া করতে পারছেন না, বিষয়টা এরকম না। মনে হচ্ছে সে অনেক দুর্বল হয়ে যাচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তখন হৃদয় ভাইয়ের মা চিন্তা করলেন যে মেয়েটাকে তার বাবার বাড়িতে কিছুদিন রেখে আসলে হয়তোবা সে ভালো বোধ করবে, সুস্থ হয়ে যাবে। এই জন্য হৃদয় ভাইয়ের মা হৃদয় ভাইকে বললেন যে তোর স্ত্রীকে নিয়ে কয়েকদিন তার বাবার বাড়ি থেকে ঘুরে আয় আর কি। তখন হৃদয় ভাই চিন্তা করলেন যে মাকে একা রেখে যাব, যেহেতু বাবা রাত 10টার দিকে বেরিয়ে যান। কেননা স্থানীয় একটা বাজার কমিটির ফিক্সড করে দেয় একটা চাকরিতে ওনার বাবা ঢুকেছিলেন। উনি রাত 10টার সময় বের হয়ে যান, সকালবেলা আসেন। তাহলে বাড়িতে ওনার মা যদি সারা রাত একা থাকেন, ভয় পেতে পারেন, এত বড় একটা বাড়ি, এত জায়গা নিয়ে, তখন তো একটা সমস্যা দেখা দিবে। এই জন্য উনি আবার অনুরোধ করলেন যে মা তুমি একটা কাজ করো, তুমিও চলো আমাদের সাথে। এদিকে সবাই যদি চলে যায়, বাসায় রাতের বেলা কে থাকবে, এই চিন্তা করে ওনার মা যেতে চাচ্ছিলেন না। শেষ পর্যন্ত হৃদয় ভাই বললেন যে ঠিক আছে, তুমি চলো, রাতের বেলা এসে আমি বাসায় থাকবো, যেহেতু শ্বশুরবাড়ি কাছাকাছি, আমি সকালবেলা বাবা আসলে তাহলে চলে যাব আর কি। এরপর গিয়ে হচ্ছে ওনার মা রাজি হন, কারণ অল্প কয়েকদিনেরই তো ব্যাপার, কাছাকাছি জায়গা, সমস্যা নেই। ওনারা তো চলে গেছেন, 1 রাত 2 রাত স্বাভাবিকভাবে গেছে, কোনো সমস্যা না। একটা রাতে ঘটে অদ্ভুত একটা ঘটনা। তা হলো উনি ঘুমিয়ে আছেন, রাতের বেলা মশারি টানিয়ে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে মনে হলো যে ওই বাড়ির উঠোন দিয়ে, ঘরের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করছে কেউ। তো উনি চিন্তা করছেন চোর ডাকাত আসলো কিনা। এদিকে উনি কিন্তু সকাল রাত 10টার দিকে ঘুমিয়ে পড়েন, মানে আর্লি ঘুমানোর চেষ্টা করেন সব সময়, আবার আর্লি উঠে পড়েন। 10টার দিকে ঘুমিয়েছেন, ওনার ঘুম ভেঙে গেছে রাত আনুমানিক 12টা বা এরকম কাছাকাছি একটা সময়। উনি চিন্তা করলেন যে এই রাতে নিশ্চয়ই কেউ চুরি ডাকাতি করতে এসেছে। তো উনি আবার চেষ্টা করছেন একটু গলা খাকারি দিতে, তাতে করে উনি যে জেগে আছেন তারা সেটা বুঝতে পারে। গলা খাকারি দিলেন, মনে হলো তারা সেটা কোনো ভ্রুক্ষেপই করছে না। যেভাবে হাঁটাচলা করছে এক রুম থেকে আর এক রুমে, চোর আসলে তো পা টিপে টিপে হাঁটে, মনে হচ্ছে এই বাড়ির লোকজনই হাঁটাহাঁটি করছে। উনি তো বুঝতে পারছেন না ঘটনাটা কি। ওনার একটা পোষা বিড়াল ছিল, এটার নাম ছিল টাইগার। এই টাইগারটা ওনার পাশেই ঘুমাতো। তো উনি ঘুমিয়ে আছেন, ওনার মশারির ভেতরে কিন্তু ওই টাইগারটাও ওনার পাশেই ঘুমিয়ে আছে। হঠাৎ করে ওনার কাছে মনে হলো কোনো একটা ছায়ামূর্তির মতো বাতাসে ভাসতে ভাসতে ওনার রুমে ঢুকলো। ঢুকে ওনার মশারির মধ্যেও ঢুকে পড়লো। মশারি কিন্তু উঁচা করে ঢুকেছে, বিষয়টা এরকম না, মশারি ভেদ করে ঢুকে পড়েছে। মশারির তো অনেক ছিদ্র থাকে, ছোট 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 ছিদ্র থাকে, মশারি ভেদ করে ঢুকে পড়লো। তারপর তার বুকের উপর উঠে বসেছে। বুকের উপর উঠে বসে তার যে হাঁটু, এই হাঁটুটা দিয়ে ওনার 2 হাতের পাতার উপরে চাপ দিয়েছে, আর ওই জিনিসটা তার বুকের উপরে হাত দিয়ে ক্রমাগত প্রেশার ক্রিয়েট করছে, মতো দম বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। ওনার যে বিড়াল টাইগার, সে যখনই এটা দেখেছে, সে প্রচণ্ড জোরে গড় 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 শব্দ করেছে। সে এমন ভয় পেয়েছে, সে মশারির কোন সাইড দিয়ে এই বিছানা থেকে বের হবে সে চেষ্টা করছে। একটা পর্যায়ে অনেক কষ্টে সে বিছানা থেকে নেমে গেছে। নেমেই ওই বিছানার কাছে দাঁড়িয়েই সে শরীরটাকে ফুলিয়ে, শরীরটাকে উঁচা করে, লেজ ফুলিয়ে সে গড় 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 শব্দ করছে।
বিড়াল ভয় পেলে কিন্তু এরকম করে, এটা আমরা অনেক সময় দেখেছি। বিড়ালটা কিন্তু পালিয়ে যাচ্ছে না, সে মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো কিছু দেখে ভয় পেয়েছে, সে ওইটার উপর ক্ষুব্ধ, কিন্তু সে ওখান থেকে পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ, ভয় পেয়ে বিছানা থেকে নেমে গেছে, কিন্তু ওই রুম থেকে যাচ্ছে না। এদিকে হৃদয় ভাইয়ের অবস্থা তো খারাপ, ওনার দম আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। উনি কোনোভাবেই ওই অভাবটার সাথে পেরে উঠতে পারছেন না। ওই অভাবটাকে জাস্ট একটা ছায়ামূর্তির মতো দেখছিলেন উনি অনেক চেষ্টা করছেন, কোনোভাবেই ওইটা থেকে নিজেকে সরাতে পারছিলেন না। কি করবেন মনে হচ্ছে এখনই ওনার দম বের হয়ে যাবে। উনি কিন্তু জিম করতেন একটা সময়, বেশ সুঠামদেহী। ওনার ওই সময় এই যে ঘটনা যখন ঘটে, এখন থেকে 7-8 মাস বা 9 মাস আগে, তখনও ওনার ওজন ছিল 75 কেজির মতো। ওনার সাথে কেউ পাঞ্জা লেগেও পারবে না, শরীরের শক্তি কিন্তু ওনার ভালোই ছিল। তো উনি তো কোনোভাবেই শরীরটাকে নড়াতে পারছেন না। ওইদিকে বিড়ালটা কিন্তু ক্রমাগত গড় করেই যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে ফজরের আজান দিয়ে যায়। যখনই ফজর আজানটা দিয়েছে, তখনই মনে হলো ওই জিনিসটা হঠাৎ করেই তার শরীরের উপর থেকে কিছুটা শক্তি কমিয়ে দিয়েছে। যেই না শক্তি কমিয়ে দিয়েছে, এই সুযোগটা উনি নিয়েছেন। উনি সাথে সাথে শরীরটা ঝাঁকি দিয়ে ওই অভাবটাকে পাশে ফেলে দেন। পাশেই ছিল একটা কম্বল, উনি বুদ্ধি করে কি করেছেন, ওই কম্বল দিয়ে ওই জিনিসটাকে ঢেকে ফেলেছেন। অর্থাৎ ওই জিনিসটা যাতে পালাতে না পারে, ওটাকে ঢেকে ফেলেছেন। ঢেকে ফেলার পর ওনার শরীরের সমস্ত শক্তি দিয়ে কিল ঘুষি মারতে শুরু করেছেন। এই যে উনি কিল ঘুষি মারছেন, দেখা যাচ্ছে মনে হচ্ছে নরম তুলতুলে কোনো জিনিসের উপরে কিল ঘুষি মারছেন। কম্বল দিয়ে যখন ওই জিনিসটাকে আটকে ফেলেছেন, তখন কিন্তু বোঝা যাচ্ছে কম্বলের ভিতরে কিছু একটা আছে। একটা মানুষকে আটকে ফেললে যেরকমটা বোঝা যায়, ওরকম মনে হচ্ছিল। বিড়ালটা কিন্তু তখনও গড় শব্দ করেই চলছিল। উনি তো কিল ঘুষি মারছেন, এইভাবে কিল ঘুষি মারতে হঠাৎ করে মনে হলো ওই কম্বলের ভেতরে আর কিছুই নেই, ভ্যানিশ হয়ে গেছে। উনি তো লাফ দিয়ে উঠে লাইট জ্বালান, তখন দেখেন কিছুই নাই। বিড়ালটা ওনার কাছেই আর আসে না, এবার 1 পা 2 পা করে পেছনে চলে যাচ্ছে। খুব ভয় পেয়েছে। আস্তে আস্তে বিড়ালটা স্বাভাবিক হয়। পরদিন সকালবেলা ওনার বাবা যখন আসার পর এই ঘটনাটা খুলে বলেন, তবে উনি আর শ্বশুরবাড়িতে যান নাই, দ্রুত খবর পাঠানো হয়। ওনার মা এবং স্ত্রীও বাড়িতে চলে আসেন। আসার পর ওনারাও জানেন ব্যাপারটা। সবাই একটা জিনিস খেয়াল করলেন যে এই যে বিড়ালটা সব ধরনের খাবার খাওয়া ছেড়ে দিয়েছে। তাকে মাছ দেওয়া হয়েছে, খায় না; মাংস দেওয়া হয়েছে, খায় না; ভাত দেওয়া হয়েছে, খায় না; এমনকি পানিও খায় না। এমন একটা অবস্থা। সে ঘরের এক পাশে শুধু শুয়ে থাকে, কোনো খাবার খায় না। ঠিক ওই রাতের পর থেকেই সে সমস্ত খাবার গ্রহণ করা বন্ধ করে দেয়। এভাবে অভুক্ত থাকতে থাকতে প্রায় 10 দিনের মাথায় বিড়ালটা মারা যায়, যার নাম ছিল টাইগার। ওই রাত্রে ওই বিড়ালটার কারণে হয়তোবা আল্লাহর অশেষ রহমতে হৃদয় ভাইকে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। কারণ বিড়াল এমন একটা প্রাণী, আল্লাহ তাআলা তাদেরকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যে ওরা নেগেটিভ এনার্জিগুলোকে শোষণ করতে পারে। আজকের এপিসোডে এরকম আরও একটা ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয়, এই ধরনের ঘটনা কি শুধু বোবায় ধরা হলে কিন্তু উনি কম্বল দিয়ে ওই জিনিসটাকে আর ঢেকে ফেলতে পারতেন না। আর ঢেকে ফেলার পরও কিন্তু ওর ভিতরে কোনো কিছুর অস্তিত্ব আছে, সেটা উনি খুব ভালোভাবেই বুঝতে পারছিলেন। আর বিড়ালটা কেন তাহলে মারা গেল? ভয় পেয়ে মারা গেছে, নাকি বিড়ালটার কারণে হৃদয় ভাইকে ক্ষতি করতে পারেনি, যার কারণে ওই দুষ্টু পিশাচটা এসে বিড়ালের কোনো ক্ষতি করেছিল, তাকে অভুক্ত অবস্থায় মারা যেতে হয়েছে? আমরা কিন্তু এর আগে একটা এপিসোড যেটা আমরা করেছি 500 কে স্পেশাল এপিসোড, সেখানে জাম্বু শিরোনামে কিন্তু আমরা একটা ঘটনা শেয়ার করেছিলাম। ওখানে একটা কুকুরের ঘটনা আমরা বলেছিলাম, যেখানে ওই কুকুরটা তার জীবন দিয়ে মনিবকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। তো আজকের এই ঘটনায় আমরা দেখতে পেলাম এর টাইগার নামক যে বিড়ালটা, এই বিড়ালটা কিন্তু পুরোটা সময় সে চেষ্টা করেছে দূরে থেকে হলেও তার যেই মালিক, এই হৃদয় ভাই, যার পাশে সে সবসময় ঘুমাতো, তাকে সেভ করার জন্য। হ্যাঁ, সে দূর থেকে আক্রমণ করতে পারেনি, কিন্তু সে যে গড় শব্দ করে ওই অবয়বটাকে কিন্তু ভয় দেখাচ্ছিল। তবে এর খেসারতও তাকে দিতে হয়েছে, এভাবে তাকে মরতে হয়েছে। আমরা অনেক সময় বাসা বাড়িতে অনেক
প্রাণী পালি তার মধ্যে বিড়াল একটা। বিড়াল পালা কিন্তু ভালো জিনিস, তবে বিড়ালের লালা বা অন্যান্য জিনিস থেকে যেন আমাদের মধ্যে কোনো অসুখ ছড়িয়ে না পড়ে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বিড়ালের আঁচড় বা কামড় থেকেও কিন্তু জলাতঙ্ক রোগ ছড়াতে পারে, এজন্য বিড়ালকে ভ্যাকসিনেটেড করতে হবে। বাইরের বিড়ালদের সাথে যেন না মিশতে পারে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। তবে এই ঘটনার পর উনি কিন্তু হুজুর ডেকে ঝাড়ফুঁক করিয়েছিলেন, আল্লাহর রহমতে ওনার সাথে আর বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তো আমরা পরবর্তী ঘটনায় চলে যাব প্রিয় লিসেনার্স। উনি এটাও জানিয়েছেন যে এই যে ঘটনাটা একটা অবয়বকে উনি দেখেছিলেন, এর পরেও নাকি আর একটা ঘটনা ওনার সাথে এরকম ঘটেছিল যেখানে দুটো অবয়ব এসেছিল, তবে তখন কিন্তু এরকম কম্বল দিয়ে ঢেকে ফেলার মতো ঘটনা ঘটেনি, এমনটাই জানিয়েছেন হৃদয় ভাই। তো আশা করছি ওনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাবো আমাদের এবারে থার্সডে নাইটের 194তম এপিসোডের তৃতীয় ঘটনায়। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।
আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি যদি মুসলিম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি হিন্দু হন তাহলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।